সবাইকে আরো একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরেকটি পর্ব। তো আজকের পর্বে আমরা বেসিক্যালি দেখব যে লিকুইড লেভেল মেজারমেন্ট বাই ডাইইলেকট্রিক গজ। যে আমাদের ডাইইলেকট্রিক গজ ব্যবহার করে কিভাবে আমরা একটা লিকুইড থাকবে সেই লিকুইডটা আসলে একটা পাত্রে কতটুকু পরিমাণ লেভেলে আছে সেই লেভেলটা আমরা পরিমাপ করব। তো এই ডাইইলেকট্রিক গজ বোঝার আগে আমাদের প্রিভিয়াস কিছু জিনিস জেনে রাখা ভালো। সেটা হচ্ছে কোন ফ্যাক্টরের উপর আসলে ক্যাপাসিট্যান্সের পরিমাণটা ডিপেন্ড করে। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম আরো একটি পর্বে যে ক্যাপাসিট্যান্স কিসের উপর নির্ভর করে। তো ক্যাপাসিট্যান্সের একটা ফর্মুলা ইকুয়েশন আছে যে C is equal to epsilon naught A divided by D। তো যেখানে আমাদের ক্যাপাসিট্যান্সটা আমাদের ডিপেন্ড করবে হচ্ছে এরিয়ার উপর। আমরা জানি যে ক্যাপাসিট্যান্সের দুইটা প্লেট থাকে। এই দুইটা প্লেটের যে এরিয়া আছে সেই এরিয়ার উপর আসলে আমাদের ক্যাপাসিট্যান্সটা ডিপেন্ড করে। যদি এরিয়া যদি কম হয় তাহলে আমাদের ক্যাপাসিট্যান্স হচ্ছে ডিক্রিজ করবে, কম হবে। এরিয়া যদি বেশি হয় আমাদের ক্যাপাসিট্যান্সটা ইনক্রিজ হবে, মানে ক্যাপাসিট্যান্স বেশি হবে। সেকেন্ড যে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে দুইটা প্লেট থাকে সেই দুইটা প্লেটের আসলে ডিসটেন্স। সেই ডিসটেন্সটা যদি বেশি হয় তাহলে আমাদের ক্যাপাসিট্যান্স ডিক্রিজ করবে, আর যদি সেই দুইটা প্লেটের মধ্যে যদি ডিসটেন্সটা কম হয় তখন আমাদের ক্যাপাসিট্যান্সটা ইনক্রিজ হবে। দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, যেটা হচ্ছে এপসিলন নট বলা হচ্ছে। তো এই এপসিলন নট যেটা আছে ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, এটার উপরও কিন্তু আমাদের ক্যাপাসিট্যান্স নির্ভর করে। আর এটা হচ্ছে এই পর্বের জন্য একটা গুরুত্বপূর্ণ ধারণা যে আমরা নরমালি যদি একটা ক্যাপাসিটর চিন্তা করি যে এটা একটা ক্যাপাসিটরের প্লেট, এটা একটা ক্যাপাসিটরের প্লেট, এবং এর মাঝখানে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে আছে হচ্ছে বাতাস। ওকে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে আছে আমাদের এয়ার। সো যখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে এয়ার আছে তখন আমাদের যে পরিমাণ ক্যাপাসিট্যান্স আছে, আর যখন আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে দুইটা প্লেটের মাঝখানে কোনো একটা অন্য পদার্থ রাখছি তখন আমাদের ক্যাপাসিট্যান্সটা কিন্তু আগের তুলনায় ইনক্রিজ হচ্ছে। ইন এ ওয়ার্ড আমরা এটা বলতে পারি যে বাতাস ছাড়া বা এয়ার ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল যদি আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে দুটো ক্যাপাসিটরের মাঝখানে রাখি তখন আমাদের ক্যাপাসিট্যান্স ইনক্রিজ হয়। আর এই কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের যে ডাইইলেকট্রিক গজ আছে সেটা ডিজাইন করা হয়। অর্থাৎ যে আমাদের দুইটা প্লেটের মাঝখানে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে সেটার ভ্যালুর উপর বা সেটা আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে কোন ম্যাটেরিয়াল ইউজ করছি সেইটার উপর বেস করে আসলে ডাইইলেকট্রিক গজটা ডিজাইন করা হয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখা উচিত, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এবং ডাইইলেকট্রিক স্ট্রেংথ দুটা কিন্তু ভিন্ন বিষয়। তো সেদিকে আমি যাচ্ছি না, আমি জাস্ট বেসিক টুকু বলছি যে কিভাবে একটা ডাইইলেকট্রিক গজ ব্যবহার করে আমরা একটা লিকুইডের লেভেল পরিমাপ করতে পারি। ওকে, এবার আমি এখানে একটা চার্ট নেট থেকে কালেকশন করে দেখানোর চেষ্টা করছি যে যেখানে ভিন্ন ভিন্ন পদার্থের জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কিছু ভ্যালু দেওয়া আছে। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে বাতাস, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান হচ্ছে 1, এবং বাকি যেই পদার্থগুলো এখানে লেখা দেওয়া আছে তার প্রত্যেকটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান কিন্তু বাতাসের তুলনায় বেশি। এবং সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন আছে ওয়াটার। ওয়াটারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ কিন্তু কত? 80। ঠিক আছে, যেখানে বাতাসের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে অনলি 1। এবার আমরা চলে যাই আমাদের মূল টপিকসে। এখন কথা হচ্ছে লিকুইড তো অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে নন কন্ডাক্টিভ লিকুইড, যেটাতে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। আরেকটা হচ্ছে কন্ডাক্টিভ লিকুইড, যেটাতে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। তো এখানে আমরা প্রথমে দেখব হচ্ছে নন কন্ডাক্টিভ লিকুইড। তো নন কন্ডাক্টিভ লিকুইডের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এই লিকুইডটা একটা মেটালিক ট্যাঙ্কের মধ্যে আছে, এবং আমাদের যে মেইন যে ডাইইলেকট্রিক গজ আছে সেটা হচ্ছে এটা, এবং সেখানে একটা কন্ডাক্টিভ ইলেকট্রোড আছে। এরপর আমাদের এখানে আলটিমেটলি যদি ট্যাঙ্কটা খালি থাকে তাহলে এখানে বাতাস আছে, এবং এখানে আমাদের দুইটা আউটপুট লিড নিলাম, কারণ হচ্ছে আমরা জানি যে ক্যাপাসিটরের দুইটা প্লেট থাকে। তো এখানে আমরা যে মেটালিক ট্যাঙ্ক আছে সেটাকে একটা ক্যাপাসিটরের একটা প্লেট ধরলাম, এবং আমাদের যে ডাইইলেকট্রিক গজ আছে সেটার যে ইলেকট্রোড আছে সেটাকে আমরা আরেকটা
প্লেট ধরলাম। তাহলে আমাদের ২ টা প্লেট হলো। আমাদের এখানে একটা আমাদের ক্যাপাসিট্যান্স এর সৃষ্টি হলো এবং এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে কি আছে? আমাদের AR আছে। ওকে, তাহলে এটা একটা ক্যাপাসিটর গঠন করা হলো। যেহেতু আমাদের এখানে ক্যাপাসিটর গঠন করার জন্য এখানে একটা সোর্স থাকে, এখানে একটা সার্কিট আছে সেটা আমি দেখালাম না। তো এই হচ্ছে কনস্ট্রাকশন। এখন এখন ধরা যাক যে এখানে নন কন্ডাক্টিভ কিছু লিকুইড আছে, যেটার মধ্য দিয়ে বিদ্যুৎ আ আ প্রবাহিত হতে পারে না। তো এখানে একটা জিনিস বোঝার আছে যে এখানে যে এতটুকু পরিমাণ লিকুইড আছে যেটা নন কন্ডাক্টিভ, সেটার যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে সেটা এয়ার এর চেয়ে বেশি। ধরা যাক এখানে যে নন কন্ডাক্টিভ লিকুইড আছে সেটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে আ 20, ওকে? আর আমরা জানি যে বাতাসের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর মান হচ্ছে 1। তো এখানে এই যে যতটুকু পরিমাণ এয়ার আছে, এখানে যে ক্যাপাসিট্যান্সটা আমরা পাবো, আর এখানে যে পর্যন্ত ওয়াটার আছে, যেতটুকু পরিমাণ, এখানের ক্যাপাসিট্যান্স কিন্তু তার চাইতে বেশি হবে। তো আল্টিমেটলি টোটাল সব মিলায় আমাদের ক্যাপাসিট্যান্স হচ্ছে যে 20 মাইক্রো ফ্যারাড। ওকে? 20 মাইক্রো ফ্যারাড। এখন যখন আমাদের লিকুইডটা আস্তে, আস্তে বৃদ্ধি পাবে, তখন আমাদের যে এয়ারের যতটুকু এরিয়া পর্যন্ত এয়ার ছিল, সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর এরিয়া কিন্তু কমে যাবে। তার মানে এখানে এয়ারের যে আ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে সেটার মান আরো কমবে এবং লিকুইডের পরিমাণ যেহেতু বাড়তেছে, তার এরিয়াও বাড়তেছে এবং সেই অনুপাতে কিন্তু আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর মান আরো বাড়বে। সো যখন আরো বাড়বে তখন আল্টিমেটলি কি হচ্ছে আমাদের? আমাদের কিন্তু ক্যাপাসিট্যান্স এর পরিমাণ বাড়তেছে। কারণ আমরা জানি যে এয়ার এর তুলনায় এখানে যে লিকুইডটা আছে ধরে নিয়েছি যে সেটার আ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর মান বেশি। তো যখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর মান বাড়তেছে তখন আল্টিমেটলি আমাদের ক্যাপাসিট্যান্স টোটাল যে ক্যাপাসিট্যান্স এখানে সৃষ্টি হচ্ছে সেটাও বাড়তেছে এবং আল্টিমেটলি আমরা আউটপুটে সেটাই পাচ্ছি। এবং বুঝতে পারছি যে এখানে আসলে কতটুকু পরিমাণ ওয়াটার লেভেল ইনক্রিজ হচ্ছে। আসলে এখানে সবগুলা সার্কিটের ক্ষেত্রেই কিন্তু আউটপুটে হিসাবের জন্য একটা কিন্তু সার্কিট ডিজাইন করা থাকে যে এখানে ক্যাপাসিট্যান্স এর পরিমাণ এতটুকু পরিমাণের যদি ইনক্রিজ হয় তাহলে আমরা আউটপুটে এতটুকু বুঝতে পারবো যে এর লেভেল এতটুকু আসলে। আ এখানেই আরেকটা কথা বলে রাখা ভালো যে ইনিশিয়ালি যখন আমাদের ট্যাংকটা খালি থাকে তখন আল্টিমেটলি আমাদের যে এখানে কিন্তু একটা ক্যাপাসিট্যান্স থাকে। কখনো ক্যাপাসিট্যান্স এর পরিমাণ কিন্তু 0 হয় না। ওকে? কারণ এখানে বাতাস থাকার কারণে সবসময় কিন্তু ক্যাপাসিট্যান্স একটা থাকেই। কিন্তু ওই যে খালি অবস্থায় যে ক্যাপাসিট্যান্স থাকে সেটাকে আউটপুটে আমরা রেফারেন্স এর সময় একদম 0 ধরে কাউন্ট করি। এরপর থেকে যখন বাড়বে তখন আমরা কিন্তু আল্টিমেটলি আমরা বুঝতে পারি যে আসলে ক্যাপাসিট্যান্স কত বাড়তেছে আর আমাদের আ ট্যাংকের মধ্যে আমাদের লিকুইড কতটুকু আছে সেটা আমরা বুঝতে পারি। তো আ এটা ছিল হচ্ছে কিভাবে কাজ করে একটা আম ডাইইলেকট্রিক গজ সেটার ধারণা এবং আমরা এটা দেখিয়েছি নন কন্ডাক্টিভ লিকুইড এর ক্ষেত্রে। তো এইখানে আ যদি আমরা একটু অ্যানিমেশন এর মাধ্যমে দেখি যে এখানে একটা ক্যাপাসিট্যান্স সৃষ্টি হবে। যেহেতু আমরা একটা মেটালিক লিড নিয়েছি ট্যাংকে এবং আরেকটা আমরা এক্সট্রা দিয়েছি যেটা হচ্ছে ডাইইলেকট্রিক গজের একটা ইলেকট্রোড। তাহলে ২ টা আমরা প্লেট পেলাম। এখানে মধ্যখানে আমাদের ক্যাপাসিট্যান্স এর সৃষ্টি হলো এবং যখনই আমাদের ওয়াটার লেভেলটা আ বাড়তে থাকবে তখন আমাদের আল্টিমেটলি আ ক্যাপাসিট্যান্সটা বাড়বে। কারণ হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর মান বাড়ছে। এখানে যে পরিমাণ যদি আমরা খেয়াল করি এখানে এয়ার ছিল ১ম অবস্থায়। আর কিছু পরিমাণ লিকুইড ছিল। তো লিকুইড আর এয়ার টোটাল মিলে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেই হিসেবে আমরা আউটপুটে কিন্তু একটা ক্যাপাসিট্যান্স পেয়েছি। এবং যখন ফুল হয়ে গেছে আমাদের ট্যাংকটা লিকুইডের পরিমাণ তখন কিন্তু আমাদের এয়ার নাই। সম্পূর্ণ জায়গাটাই কিন্তু আমাদের লিকুইডটা দখল করে নিয়েছে। আর লিকুইডের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেহেতু এয়ারের চেয়ে বেশি, আল্টিমেটলি আমরা আউটপুটেও কিন্তু কি পাবো একটা বেশি পরিমাণ ক্যাপাসিট্যান্স দেখতে পাবো এবং সেই অনুপাতে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু পরিমাণ লিকুইড আসলে ট্যাংকের মধ্যে অবশিষ্ট আছে। এখন কথা হচ্ছে যদি আ লিকুইডটা কন্ডাক্টিভ হয় অর্থাৎ তার মধ্যে যদি বিদ্যুৎ
প্রবাহিত হতে পারে এমন লিকুইড হয়, তাহলে আসলে কিভাবে ডিজাইন করা হয়? ডাইইলেকট্রিক গজগুলো আসলে বিভিন্ন ক্ষেত্রভেদে বিভিন্ন লিকুইডের জন্য বিভিন্নভাবে আসলে ডিজাইন করা হয়ে থাকে। তো যখন আমরা কন্ডাক্টিভ লিকুইডের পরিমাপ করতে যাব, তখন আল্টিমেটলি এখানে আমাদের যে ডাইইলেকট্রিক গজ এর যে ইলেকট্রোড আছে সেটাকে আইসোলেট করা হয়। সেটাকে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে আইসোলেট করে তারপর আমরা যে লিকুইড আছে সেই লিকুইডের মধ্যে দিই এবং এখান থেকে আমরা একটা আউটপুট লিড নিই আর বাকি একটা হচ্ছে মেটালিক ট্যাঙ্ক থেকে নিই। বাকি কাজ হচ্ছে আগের মতোই যে নন কন্ডাক্টিভ এ যেভাবে কাজ করেছে সেভাবেই। তো সব মিলেই কিন্তু সিমিলার ভাবেই কাজ করে জিনিসটা। এখানে ক্যাপাসিট্যান্স লিকুইড বাড়ার সাথে, সাথে কিন্তু আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানটার মান বাড়ে এবং সেই অনুপাতে আমরা আউটপুট দেখতে পাই। আর যদি নন কন্ডাক্টিভ এবং নন মেটালিক হয় অর্থাৎ আমাদের যে মেটাল আছে সেটাও নন কন্ডাক্টিভ এবং আমাদের লিকুইড যেটা আছে সেটা কন্ডাক্টিভ। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আমাদের আ নন কন্ডাক্টিভ লিকুইডের জন্য আমাদের যে ডাইইলেকট্রিক গজ আছে সেটাকে যাতে শর্ট সার্কিট না হয় সেটাকে সেজন্য ইনসুলেট করা হয়। আ আর ইনসুলেশনের মাধ্যমে। আর যে মেটালিক, নন মেটালিক আছে সেটা তো আর আমরা ইলেকট্রোড হিসেবে ইউজ করতে পারব না। তখন আলাদাভাবে একটা আ মেটালিক ইলেকট্রোড আমাদের ট্যাংকের মধ্যে দিয়ে আমরা ২ টা লিড বের করে নেই। আর যদি নন কন্ডাক্টিভ লিকুইড এবং নন মেটালিক দুটাই যদি বিদ্যুৎ অপরিবাহী হয়, তখন আল্টিমেটলি আ আমাদের যে ডাইইলেকট্রিক গজের ইলেকট্রোড আছে সেটা আগের মতোই একদম বেয়ার মানে কোনো ইনসুলেশন করা থাকবে না। আর পাশাপাশি আমাদের আরেকটা লিডের জন্য আমরা এক্সট্রা একটা ইলেকট্রোড যে ট্যাংকের মধ্যে আমরা দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে নন কন্ডাক্টিভ লিকুইড এবং নন মেটালিক। তাহলে আমরা টোটাল ৪ ধরনের আ ডাইইলেকট্রিক গজের ডিজাইন আমরা দেখলাম এবং এটার প্রিন্সিপল সবগুলার ক্ষেত্রেই সিমিলার। যে ক্যাপাসিট্যান্স এর হ্রাস বৃদ্ধির কারণে আমরা আল্টিমেটলি আউটপুটটা মেজার করে থাকি যে কতটুকু পরিমাণ লিকুইড অবশিষ্ট আছে ট্যাংকের মধ্যে। এই পর্বের জন্য এতটুকুই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।